This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মানুষ সুস্থতার জন্য ওষুধ খায়, কিন্তু সেই ওষুধে যদি থাকে ভেজাল তাহলে তো মানুষের জীবন বিপন্ন। আর এই ঘটনাই ঘটছে, জাল ওষুধে গোটা রাজ্য ছেয়ে গিয়েছে। কোথা থেকে আসছে এত জাল ওষুধ? আমরা সূত্র মারফত জানতে পেরেছি কিভাবে এই জাল ওষুধ রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। গ্রাফিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে ছড়িয়ে পড়ছে জাল ওষুধ ভিন্ন রাজ্য থেকে এই রাজ্যে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আসছে দিল্লি, পাটনা, কাটিহার, মালদা, শিলিগুড়ি, তারপরে কলকাতায় এসে পৌঁছচ্ছে ওষুধ। আপনাদের আরো একবার বলছি, দিল্লি, তারপর পাটনা, কাটিহার, মালদহ হয়ে শিলিগুড়ি হয়ে কলকাতায় এসে পৌঁছচ্ছে সেই জাল ওষুধ, যে জাল ওষুধে গোটা রাজ্য ছেয়ে গিয়েছে। দিল্লি থেকে শুরু, দিল্লি থেকে পাটনা, পাটনা থেকে কাটিহার, কাটিহার থেকে মালদহ, মালদহ থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কলকাতায় এসে পৌঁছচ্ছে জাল ওষুধ। এই পথে শেষ নয়, আরো রয়েছে যে পথে জাল ওষুধ গোটা রাজ্যে ছেয়ে যাচ্ছে। দিল্লি, দিল্লি হয়ে ছত্তিশগড়, ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে ওড়িশা, তারপর কলকাতা, ঝাড়খণ্ড থেকে আসানসোল এবং কলকাতা, এইভাবেও কিন্তু ছেয়ে যাচ্ছে। গ্রাফিক্যালি আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে সূত্র মারফত যে খবর আমরা পেয়েছি, যেভাবে জাল ওষুধ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে, যে জাল ওষুধ চক্রে মানুষের জীবন আজ বিপন্ন। চিকিৎসকরা বলছেন যে ওষুধ, খুব সাধারণ ওষুধেও মানুষের রোগ সারছে না, কারণ জাল ওষুধ। ভিন রাজ্য থেকে কিন্তু এই জাল ওষুধ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এই ওষুধ ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়, তা নিয়ে কিন্তু গোটা রাজ্যে চিন্তার ভাঁজ। ড্রাগ কন্ট্রোলের যে হানা, তাতে করে কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে জাল ওষুধ, যে জাল ওষুধ রাজ্যে ছেয়ে গিয়েছে। জাল ওষুধে রাজ্য ছেয়ে গিয়েছে কিভাবে, গ্রাফিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। দিল্লি, দিল্লি থেকে ছত্তিশগড়, ছত্তিশগড় থেকে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে আসানসোল, আসানসোল থেকে কলকাতা, কিভাবে জাল ওষুধ ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। জাল ওষুধে ছেয়েছে রাজ্য, আসছে বেশ কয়েকটি রাজ্য থেকে। তালিকায় বিহার এবং উত্তরপ্রদেশ। দিল্লি থেকে উত্তরপ্রদেশ, সেখান থেকে ছত্তিশগড় হয়ে সোজা পৌঁছে যায় ঝাড়খণ্ডে, ওড়িশা, আসানসোল, পুরুলিয়া হয়ে কলকাতায়। অন্যদিকে দিল্লি থেকে উত্তরপ্রদেশ হয়ে পাটনা হয়ে কলকাতায় পৌঁছে যাচ্ছে জাল ওষুধ। কয়েকদিন ধরে রমরমা বেড়েছে জাল ওষুধের। বারে বারে শিরোনামে উঠে এসেছে রাজ্য জুড়ে জাল ওষুধের বাড়বাড়ন্ত। তবে জাল ওষুধের কারবার একেবারেই নতুন ব্যাপার নয়। করোনা পরবর্তী সময়ে রমরমা বেড়েছে এই কারবারের, এমনটাই দাবি করছেন ড্রাগ কন্ট্রোলের কর্তা ও ব্যবসায়ীরা। আগে যেখানে নামী সংস্থার ওষুধ 0.2% জাল হতো, এখন তা পৌঁছে গিয়েছে 20 থেকে 22%। প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, রক্তচাপ, সুগার, গ্যাসের ওষুধ, অন্যান্য ওষুধের পাশাপাশি এই ওষুধগুলো চাহিদা প্রতিনিয়ত রয়েছে। ওষুধগুলিতে ভালো মতোই হচ্ছে জাল কারবারি। তবে কিভাবে এই কারবার চলছে? শুধু রাজ্য নয়, বাংলার বাইরেও এর শাখা প্রশাখা ছড়ানো রয়েছে নিখুঁতভাবে। তদন্তে উঠে এসেছে আন্তঃরাজ্য লেনদেনের সূত্র। অভিযোগের আঙুল উঠেছে দুই বিজেপি শাসিত প্রতিবেশী রাজ্যের দিকে। কোন সেই দুই রাজ্য? বিহার, উত্তরপ্রদেশ। এক নজরে দেখে নেওয়া যাক কোন পথে বাংলায় প্রবেশ করে জাল ওষুধ, বা অন্যভাবে বলা যায় কিভাবে বেআইনি ওষুধের কারবার জাল বিছিয়েছে, তা একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। দিল্লি থেকে দুটি পথে একে একে জাল বিস্তার করেছে এই গোটা কারবার। একদিকে দিল্লি থেকে উত্তরপ্রদেশ হয়ে পাটনায়, সেখান থেকে কাটিহার, মালদা রুট। সেই রুটে সোজা জাল ওষুধ চলে আসে শিলিগুড়িতে, সেখান থেকে বাসে করে সোজা কলকাতায়। এই তো গেল একটা রুট। তবে বেআইনি কাজে আগে ভাগে করা হয়ে থাকে সুপরিকল্পনা। তাই একটা রুটের মাধ্যমে শুধুমাত্র এই ব্যবসা জাল বিস্তার করেনি, দিল্লি থেকে আরো একটা পথে জাল ওষুধ প্রবেশ করে মহানগরে। দেখে নেওয়া যাক সেই রুটটাও।
দিল্লি থেকে উত্তরপ্রদেশ, সেখান থেকে ছত্তিশগড় হয়ে সোজা পৌঁছে যায় ঝাড়খণ্ডে। সেখান থেকে ওড়িশা ও আসানসোল হয়ে বাসে রওনা দেয় ওষুধ। ঝাড়খণ্ড থেকে ধানবাদ হয়ে পুরুলিয়া, সেখান থেকে বাসে কলকাতায়। বিভিন্ন পাইকারি ও খুচরো দোকানে হানা দিয়ে চলছে জাল ওষুধ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া। শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় এই অভিযান জারি রেখেছে কেন্দ্র ও রাজ্য ড্রাগ কন্ট্রোল। এর মধ্যেই দেশ জুড়ে গুণমানের পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে 104টি ওষুধ। সম্প্রতি নিজেদের পোর্টালে সেই সমস্ত ওষুধ ও প্রস্তুতকারী সংস্থার নামের তালিকা প্রকাশ করেছে সেন্ট্রাল স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCO। এ তো গেল ওষুধের খুঁটিনাটি। জাল কারবারি থেকে বাদ যায়নি জলাতঙ্কের ভ্যাকসিনও। দিল্লি ড্রাগ কন্ট্রোলের তরফে সতর্ক করা হয় এই বিষয়ে। জলাতঙ্কের ইনজেকশনে বিপদ। জাল জলাতঙ্কের ইনজেকশন ব্যাচ নাম্বার KA24014 যা ছড়িয়েছে দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, লখনৌতে। জলাতঙ্ক টিকা পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা জরুরি, তবে মানা হচ্ছে না সেই নির্দেশিকা। ফলে জাল ইনজেকশন নিলে হতে পারে বড়সড় বিপদ। এই জাল ওষুধের তদন্তে নেমে চমকে উঠেছিলেন তদন্তকারীরা। এক্সপায়ারি ডেট দেখে নিতে অভ্যস্ত ক্রেতারা জানতেই পারছেন না কিভাবে শরীরে প্রবেশ করছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। ব্যুরো রিপোর্ট, R+ নিউজ। শুরুতেই আপনাদের বলেছিলাম চোরা পথে জাল ওষুধ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, এর পেছনে নিশ্চয়ই কোনো বড় মাথা রয়েছে, যার অবধি পৌঁছে যাবে তদন্তকারী দল। হয়তো আজ নয়, কিন্তু কাল বা পরশু সেই মাথার সন্ধান আমরা পাবই। কিন্তু তার আগে আপনাদেরকে সেই চোরাপথ, যে চোরাপথ ধরে রাজ্যে প্রবেশ করছে জাল ওষুধ, আরও একবার আপনাদের সামনে। দিল্লি থেকে একেবারে পাটনা, তারপর কাটিহার, মালদহ, শিলিগুড়ি, কলকাতা, দিল্লি থেকে উত্তরপ্রদেশ হয়ে সরাসরি পাটনা, কাটিহারের রাস্তা ধরে মালদহ, এরপর শিলিগুড়ি হয়ে কলকাতাতে পৌঁছে যাচ্ছে জাল ওষুধ, যে জাল ওষুধে ছড়িয়ে গিয়েছে বাজার। কলকাতা থেকে বাবুঘাট, সেখানে জাল ওষুধ চক্রের কি সম্পর্ক রয়েছে আমরা অবশ্যই, সেখানে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রশান্ত দে, তার সঙ্গে কথা বলবো। এবং বেশ কিছু প্রশ্ন রয়েছে আমাদের, যে প্রশ্নগুলো আপনাদেরকে আরো পরিষ্কার করে দেবে ঠিক জাল ওষুধ চক্রের এই যে রমরমা, সেটা কিভাবে ঘটছে। প্রশান্ত দা, যে প্রশ্নটা প্রথমেই রাখবো, এই যে পশ্চিমবঙ্গ, সেটিকে একদম পুলিশের নজরদারি নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছেই, কারণ কিভাবে এই এতটা রাস্তা জুড়ে কলকাতায় এসে পৌঁছচ্ছে জাল ওষুধ, তাহলে পুলিশের নজরদারি ভূমিকাটা সেক্ষেত্রে কি? দেখো পার্বতী, তোমাকে বলি, যেভাবে এই ঘটনাটা ঘটছে এবং যেভাবে জাল ওষুধের কারবার রাজ্য জুড়ে চলছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, সেখানে কিন্তু এই বাবুঘাটকে কিন্তু নজরে রাখা হয়েছে। কারণ এখান থেকে যে সমস্ত বেসরকারি বাসগুলো কখন রাঁচি যাচ্ছে, পাটনা যাচ্ছে, কোনোটা আবার বোকারো হয়ে চলে যাচ্ছে, একেবারে ধানবাদ হয়ে আসানসোল হয়ে চলে যাচ্ছে বোকারোতে। ফলে এই যে বাসগুলো এখান থেকে যাতায়াত করছে এবং সেখানে পৌঁছানোর পরে দেখা যাচ্ছে যে হরিয়ানার যে হরিয়ানার রুটটাকে ধরে যেভাবে জাল ওষুধ কলকাতা শহরে আসছে, মূলত মনে করা হচ্ছে এই সমস্ত বাসগুলোকেই ব্যবহার করা হচ্ছে। কারণ এক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রেই নজরদারিকে এড়িয়েই এই ধরনের কারবার চলছে, জাল ওষুধের কারবার চলছে। কারণ আমরা জানতে পারছি যেভাবে জাল ওষুধের চক্র কলকাতা শহরে জুড়ে গজিয়ে উঠেছে, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম বেশ কিছুকাল আগেই প্রায় 2 কোটি টাকার জাল ওষুধ ধর হয়েছিল। সেখান থেকেই কিন্তু এক তদন্ত করতে করতে এই হরিয়ানার নামটা উঠে আসে এবং দেখা যাচ্ছে যে কলকাতা শহর জুড়ে এই সমস্ত জাল ওষুধ ছড়িয়ে পড়েছে। যেটা জানা যাচ্ছে যে সমস্ত ওষুধগুলো একেবারে তাদের সময়সীমা পেরিয়ে গেছে, সেই সময়সীমা পেরোনো ওষুধগুলোকে রিমুভারের মারফত, নেল পালিশের যে রিমুভার, সেই রিমুভারের মারফত তার সমস্ত তারিখটাকে তুলে দিয়ে সেখানে নতুন ডেট বসানো হচ্ছে ছাপার মাধ্যমে। ফলে এখানেও কিন্তু একটা জালের বিষয়টা উঠে আসছে, ফেকের বিষয়টা উঠে আসছে। অর্থাৎ নেল পালিশের রিমুভার আমরা দেখেছি মহিলারা
নেল পালিশ পরলে তার নখের যে নেল পালিশ তোলার জন্য রিমুভারকে ব্যবহার করা হয়, সেই রিমুভারকে কিন্তু এখানে ওষুধের ওই যে ডেটটা আছে সেই ডেটটাকে মুছে ফেলা হচ্ছে রিমুভার দিয়ে। এটাও কিন্তু একটা সূত্র মারফত জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই সমস্ত ওষুধগুলোকে বিভিন্ন পথ জুড়ে রাস্তা দিয়ে মানে সেফ করিডোর ব্যবহার করে রাস্তা দিয়ে কিন্তু তারা কলকাতা শহরে এসে পৌঁছচ্ছে। এখানে কিন্তু বড় বড় ব্রোকাররা রয়েছে। মূলত বলা যেতে পারে যে যেহেতু এই সমস্ত ফেক ওষুধের কারবারিরা এই ধরনের জাল ওষুধের চক্র সারা শহর জুড়ে গছিয়ে উঠছে, সেখানে কিন্তু মনে করা হচ্ছে যে এই যে বিভিন্ন রকম ব্যবসায়িক অ্যাপগুলো রয়েছে, বেসরকারি সংস্থার যে সমস্ত অ্যাপ অনলাইনে ব্যবসা করছে, তাদের যে সমস্ত শহরে গোডাউন রয়েছে সেই গোডাউনকেও নাকি সূত্র মারফত জানা যাচ্ছে ব্যবহার করা হচ্ছে। সেই গোডাউনকে ভাড়া দিয়ে সেখানে কিন্তু এই ধরনের ফেক ওষুধ কারবারিরা তারা কিন্তু এই ধরনের ফেক ওষুধ করে সেখানে মজুত করছেন এবং সেখানে এই সমস্ত রিমুভার দিয়ে তারা সমস্ত তাদের যে ব্যাচ নাম্বার আছে, তার যে ডেট রয়েছে সমস্ত মুছে ফেলে নতুন করে প্রিন্টারের মাধ্যমে তারা নতুন করে সেখানে ডেট বসিয়ে দিচ্ছেন। ফলে এই যে বিষয়টা, এই যে অভিযোগটা, এটা কিন্তু একটা মারাত্মক গুরুতর একটা অভিযোগ। বিভিন্ন রাস্তাকে ব্যবহার করা হচ্ছে, শিলিগুড়িকে করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে, করে কলকাতায় আসছে সেই সমস্ত গাড়িগুলোতে করে এই সমস্ত ফেক ওষুধ আনা হচ্ছে কলকাতা শহরে। ফলে যারা এই কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন মনে করা হচ্ছে শুধুমাত্র একদিন নয়, ধীরে 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 কিন্তু তাদের এই ব্যবসা গজিয়ে উঠেছে। ফলে সেই জায়গায় বলা যেতে পারে যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এই ফেক কারবারিরা রয়েছেন, তারা কিন্তু সম্পূর্ণভাবে ধীরে ধীরে এই কাজটাকে করছেন। ফলে আমরা দেখেছিলাম কলকাতা তো সেফ করিডোর বলা যেতেই পারে। হ্যাঁ, সেটাই তো বলছি, যেহেতু কলকাতা একটা সেফ করিডোর হিসেবে তারা বেছে নিচ্ছে। আমরা দেখেছিলাম এর আগে বিভিন্ন জঙ্গি সংগঠন জঙ্গিরা তারা কিন্তু একের পর একটা সময় ধরা পড়েছিল। এই সেফ করিডোর কলকাতা শহরকে তারা চিহ্নিত করে এখানে তারা গা ঢাকা দিয়েছিল। ফলে এই শহরকে তারা একটা কিন্তু সেফ হিসেবে বেছে নিয়েছে। ফলে সহজেই কিন্তু সহজ রাস্তা দিয়ে সহজ পথে তারা কিন্তু এই সমস্ত বেআইনি ওষুধগুলোকে শহরের মধ্যে প্রবেশ করাচ্ছে। ফলে সেই জায়গা তোমাকে যেটা বলতে পারি যে একটা সময় কলকাতা পুলিশের যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ছিল, আমার মনে আছে যে এখানকার একজন তৎকালীন অফিসার, আমার নামটা আজও মনে পড়ে, অমিতাভ লাহিড়ী, যিনি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসার ছিলেন, তৎকালীন অফিসার। আমরা দেখতাম যে কিভাবে তিনি দিনের পর দিন বিভিন্ন ফেক যে সমস্ত জিনিসপত্র তৈরি করা হতো ব্র্যান্ডেড কোম্পানির নাম করে, সেখানে তিনি হানা দিয়ে বিভিন্ন রকম ফেক জিনিসপত্র তিনি উদ্ধার করেছিলেন। ফলে এই যে কিছুদিন যাবৎ ধরে হঠাৎ করে এই যে উঠে আসা গজিয়ে ওঠা এই সমস্ত ফেক ওষুধ কারবারিরা, তারা নিশ্চয়ই একদিন এই কাজটা করছেন না, দীর্ঘদিন ধরে এই কাজটা তারা করছেন। একটু থামাচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা, তার সঙ্গে একটু কথা বলবো এই যে পুলিশের ভূমিকা নিয়ে। একেবারে ভিন্ন রাজ্য থেকে কিভাবে চোরা পথে জাল ওষুধ গোটা পশ্চিম বাংলায় ছড়িয়ে গেছে, পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, কি বলবেন? এই জাল ওষুধ দেখার জন্য তো পুলিশের চেয়ে বড় কথা একটা ডিপার্টমেন্ট, যে ড্রাগ কন্ট্রোলের অফিস আছে। পুলিশ তো এগুলো মেনলি দেখে না, দেখার কথা ড্রাগ কন্ট্রোলের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে, সেন্ট্রালের বলো স্টেটের বলো। এখানে আমাদের প্রায় 8 দশক হতে গেল ভারত স্বাধীন হয়েছে, এখনো লোকে বেবি ফুডে ভেজাল, খাবারে ভেজাল, খাবার ডিম নকল বেরোচ্ছে, চাল নকল বেরোচ্ছে, তারপরে মানে কি করা যাবে, ফলে ভেজাল, সবাই বিরিয়ানি তৈরি হচ্ছে ফুটপাতে, তাতে রং ভেজাল। এগুলো ধরার মতো ইনফ্রাস্ট্রাকচার কোথায় আছে? এগুলো নিয়ম যদি থাকতো, প্রায় 8 দশক বলতে 80 বছর, প্রায় 78 হয়ে গেছে, 80 বছর হতে চললো, এখনো একটা সেরকম আইন নেই। তুমি দেখাও কত জনের সাজা হয়েছে, মেজর মিনিমাম 7 থেকে 10 বছর সাজা করে দেওয়া উচিত। কে করবে? সেই রোগ কোথায় দেখার? অ্যাড সোর্স এগুলো দেখার ব্যবস্থা আছে? থাকলো সেটা ইনঅ্যাডিকুয়েট। এখানে যারা আসছে ওষুধের প্রায় তো কাগজে দেখাচ্ছে ডেট এক্সপায়ার করে গেছে, সেই জায়গাটা চেঞ্জ করে নতুন ডেট বসিয়ে বিক্রি করছে। পাগড়ি মার্কেটে মাঝে মধ্যে পুলিশ যাচ্ছে। ড্রাগ কন্ট্রোলের কি নজর আছে? ড্রাগ কন্ট্রোল অফিসার যদি থাকে তাদের কি তারা ঠিক মতো কাজ করতে পারছে? সেই তাদের ইনফ্রাস্ট্রাকচার কোথায়? এগুলো সরকারের চলছে আসছে, আমাদের নোট আসলেই হলো
নোটার ভোট আসলেই হলো, আর কোনো লোক মরছে। আমি দেখছিলাম টিভিতে তোমরা বলার পরে, ওষুধগুলো সবই তো কমন ওষুধ, যেগুলো মানে সাধারণ রোগের ওষুধ, সবাই খায় এগুলো। অ্যান্টিবায়োটিক থেকে আরম্ভ করে নার্ভের ওষুধ, তারপরে সমস্ত ওষুধ যেগুলো রয়েছে, মহিলাদের নারী অসুখের যেসব ওষুধ, এসব সবই ইম্পর্টেন্ট ওষুধ, কমন ওষুধ, এগুলো খায়। এগুলো দেখার কেউ নেই। দেখার পরে যে একটা এক যুগ লোকে খেয়ে গেল, কোটি কোটি ওষুধ ব্যবহার হয়ে গেল, ব্যবহৃত হলো, তারপরে বলছে এগুলোর মাত্রা ছাড়িয়ে গেছে, ঠিক মতো গুণগত মান নেই। ফাজলামি হচ্ছে এগুলো। দেখার যারা রয়েছে তারা কি করছে না এতদিন ধরে? হয় তাদের কৈফিয়ত নেই, যদি তাদের ইনফ্রাস্ট্রাকচার না থাকে তাদের রিক্রুটমেন্ট করুন। সরকারের এসব দিকে নজর কোথায়? খালি ভোট বাড়লো কি বাড়লো, আমি ভোট কি করে বাড়লো সেইটাই আমার চিন্তা। কি করে ভোটে জিতবো আর নিজেরা কি করে বড় লোক হবো, নিজেদের মাইনে পেনশন বাড়বে, সুতরাং সাধারণ মানুষের স্বাস্থ্য এক্ষেত্রে একেবারেই কিন্তু প্রশ্নের মুখে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। যে বিষয়টা বারে বারে পরিষ্কার হচ্ছে, একেবারে চোরা পথে জাল ওষুধ ছেয়ে গিয়েছে, এবং আমরা বারবার করে দেখছি যেখানে বলা হচ্ছে কিউআর কোড স্ক্যানের কথা বলা হচ্ছে, সেখানে কিউআর কোড এবং ব্যাচ নাম্বারেও জাল রয়েছে। আমরা আবারও কথা বলবো আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রশান্ত দের সঙ্গে। প্রশান্ত দা, আমরা বারবার করে দেখি বিভিন্ন জায়গায় একটা বিরাট অঙ্কের ছাড় দেওয়া হয়, কোথাও 10% ছাড়, কোথাও আবার 50% ছাড়। এই যে ছাড়ের বিষয়টি, তার সঙ্গে জাল ওষুধ চক্রের একটা সম্পর্ক কি রয়েছে? দেখো, অবশ্যই তোমাকে যেটা বলছিলাম যে বিভিন্ন সংস্থা ওষুধের দোকানগুলো আছে কিংবা বিভিন্ন কোম্পানি আছে যারা ওষুধ বিক্রি করছে, তারা কিন্তু কখনো দেখা যাচ্ছে 22% ছাড় দিচ্ছে, কোথাও 18% ছাড় দিচ্ছে, কোথাও 20% ছাড় রয়েছে, কোথাও 25% ছাড় রয়েছে। এই যে ছাড়ের বিষয়টা, এই যে ছাড়ের রেশারেশির বিষয়টা, হয়তো এখানে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন ঠিকই, কিন্তু এই ছাড়ের ক্ষেত্রটা কিভাবে নির্ধারণ করা হয় এবং এই ওষুধগুলো যখন একই মাপকাঠিতে তৈরি হয় সেক্ষেত্রে তাহলে এখানে কিভাবে এই ছাড়টা হয়ে ওঠে এবং মাপকাঠিটা কি হয় সেটা কিন্তু বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই কারণে দেখা যাচ্ছে কোনো একটি সংস্থা তারা 18% ছাড় দিচ্ছে, কোনো একটি সংস্থা 22% ছাড় দিচ্ছে। ফলে এক্ষেত্রে এই জাল ওষুধের বিষয়টা আছে কি না সেটাও কিন্তু একটু খতিয়ে দেখার দরকার আছে। যদিও বা ব্যাচ নাম্বার কিংবা আমি একটু আগেও বলছিলাম যে ব্যাচ নাম্বার কিংবা তার যে ডেট সেগুলোকে অনেক সময় দেখা যাচ্ছে যে অভিযোগের ভিত্তিতে যেটা জানা যাচ্ছে যে রিমুভার দিয়ে তাকে তুলে ফেলা হচ্ছে, আবার প্রিন্টারের মাধ্যমে নতুন করে প্রিন্ট করা হচ্ছে, এরকম একটা অভিযোগ পাওয়া যাচ্ছে। ফলে সেই অভিযোগের সত্যতা কতটা আছে সেটা নিশ্চয়ই ড্রাগ কন্ট্রোলার তারা খতিয়ে দেখবেন এবং তারা বিষয়টা দেখবেন। তাদের নজরে দেরিতে হলো, তাদের নজরে বিষয়টা এসেছে, এটা পরিষ্কার কথা। এবং তারা নিশ্চয়ই আসল সূত্রটা কি, কারা এর সঙ্গে যুক্ত রয়েছে আর কারা কারা রয়েছে, কলকাতা শহরে কারা রয়েছে, এই শহরে কারাই ব্যবসাটা করছে, পুরোটাই হয়তো তাদের পক্ষে জানা সম্ভব হবে, হয়তো সময় সাপেক্ষ বিষয়টা হয়ে আসছে। একেবারে তাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রশান্ত দের সঙ্গে। যে বিষয়টি অত্যন্ত পরিষ্কার হলো যে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং ছাড়ের বহেই বিপদ বাড়ছে, এমনটা কিন্তু বলা যেতেই পারে। এবং ভিন রাজ্য থেকে কিভাবে চোরা পথে জাল ওষুধ নিয়ে পৌঁছে যাচ্ছে গোটা রাজ্যে। এবং আমরা কথা বলেছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে জাল ওষুধ এবং গুণগত মান পরীক্ষায় অনুত্তীর্ণ ওষুধ সম্পর্কে। তিনি তার মতামত জানিয়েছেন, শোনাবো আপনাদের। দেখুন, সামগ্রিকভাবে আমাদের দেশের এবং আমাদের রাজ্যের যে ওষুধ নীতি, তার ফলেই হচ্ছে এই ধরনের এই জাল ওষুধ এত বেরোচ্ছে। এবং এতদিন ধরে দুই সরকার প্রায় চোখ বুজে ছিল বলা যায়। এবং এই জাল ওষুধের রমরমা যদি হচ্ছে যে গভীরে যাওয়া যায়, দেখা যাবে যে এর শিকড় অনেক অনেক গভীরে আছে। সেই জন্যই আমরা বারবার বলছি যে এটা একটা দুটো লোকের কাজ নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এবং এই দুর্নীতির সাথে প্রভাবশালীরা যুক্ত আছে, তাদেরকে ধরা, তাদেরকে শাস্তি দেওয়া। এখন মুশকিল হচ্ছে সর্ষের মধ্যে ভূত থাকলে কে শাস্তি দেবে, কাকে ধরবেন। ফলে সাধারণ মানুষের অবস্থা সবচেয়ে শোচনীয়। সাধারণ মানুষকে এই নিয়ে সরব হতে হবে, প্রত্যেককে রাস্তায় নেমে এর জবাব চাইতে হবে, প্রতিকার চাইতে হবে। এছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই। এছাড়া কিন্তু অন্য কোনোভাবে এই জাল ওষুধের রমরমার মারফত মানুষের শরীরে, রোগীদের শরীরে ওষুধের নামে বিষ প্রবেশ করানো এবং তার মধ্যে দিয়ে মুনাফা অর্জন, খাটের তলায় কারি কারি টাকা পাহাড় জমানো, এই সবগুলো বন্ধ হবে না।
ফলে সাধারণ মানুষকে একটা ব্যাপকতর জনস্বাস্থ্য আন্দোলন, একটা ব্যাপকতর গণ আন্দোলন গড়ে তুলতে হবে এইসবের বিরুদ্ধে। যারা হচ্ছে যে এমনকি শাসকের সঙ্গেও আছে, সে কেন্দ্রের শাসক হোক, রাজ্যের শাসক হোক, তাদেরও তাদের নিজেদের শরীরে যে বিষ ঢুকবে না ওষুধের নামে, তাদের প্রিয়জনের শরীর যখন চিকিৎসা করতে যাবে তারা যে আসল ওষুধ পাবেন, জাল ওষুধ পাবেন না, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ফলে এটা সমস্ত মানুষের জন্য বিপদ, সমস্ত রাজ্যবাসী, সমস্ত দেশবাসীর জন্য বিপদ। এবং সেই জন্যই দেখবেন প্রভাবশালী মানুষরা তাদের চোখে পিছুটি হলেও তারা চিকিৎসা করতে যাচ্ছে দুবাইতে, লন্ডনে, এখানে করে না। এই জন্যই, কারণ তারা জানেন যে হচ্ছে জাল ওষুধের রমরমা হচ্ছে যে কেমন ভাবে আছে, তারা খুব ভালোভাবেই জানেন যেটা জাল ওষুধের রমরমা। সেই জন্য শিকার তারা হন না, শিকার করেন তারা আমাদের মতো সাধারণ মানুষকে। প্রত্যেকটা সাধারণ মানুষ, প্রত্যেকটা রাজ্যবাসী হচ্ছে এর সম্ভাব্য শিকার। ফলে প্রতিটা মানুষকেই সরব হতে হবে, রাস্তায় নেমে এটার প্রতিকার চাইতে হবে, এছাড়া কিন্তু বিকল্প কিছু নেই।